হ্যালো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 4 এর যে হচ্ছে আমাদের যে 218 পাতায় 218 পাতা থেকে অঙ্কগুলি করব। চলো তাহলে আজকের অঙ্কগুলো শুরু করি। আর তোমরা যদি আমাদের সঙ্গে অনলাইনে ক্লাস করতে চাও তাহলে এই চ্যানেলে দেখো জয়েন বাটন আছে, সেই জয়েন বাটনে সাবস্ক্রিপশন নিয়ে নাও এবং আমাদের সঙ্গে অনলাইনে ক্লাস করো। চলো তাহলে আজকের অঙ্কগুলো শুরু করি। এখানে কি বলছে দেখো, বলছে ছবি দেখি ও নিজে হিসাব করি। ছবি দেখে আমাদেরকে নিজে হিসাব করতে হবে। এখানে কি বলছে দেখো, এখানে বলছে নারকেল, বলছে এখানে 1 2 3 4 5টি নারকেল আছে। এই 5টি নারকেলে মোট কত টাকা লাগছে দেখো। বলছে এখানে একটা 10 টাকা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মানে কত, 5টা 10 টাকা আছে। তাহলে 5টা 10 টাকা মানে 50 টাকা। আর এখানে দেখো 2 টাকার কয়েন, একটা দুটো তিনটে চারটে পাঁচটি, 5টে 2 টাকার কয়েন মানে 5 দুগুণে 10। তাহলে মোট কত টাকা খরচা হলো? 50 টাকা 10 টাকা, তার মানে কত টাকা খরচা হয়েছে? 60 টাকা। তাহলে 60 টাকা খরচা হয়েছে কতগুলো নারকেলে? 5টা নারকেলে খরচা হয়েছে 60 টাকা। তাহলে একটি নারকেলের দাম কত হবে? তাহলে 5টি নারকেলের দাম হয়েছে কত? এখন 60 টাকা হয়েছে, এই যে আমরা এখানে নির্ণয় করছি 60 টাকা। এবার দেখো তাহলে একটি নারকেলের দাম কত হবে। তো একটি নারকেলের দাম দেখো, যেহেতু প্রতিটা নারকেলের দাম সমান, তার জন্য আমরা কি করে দেবো, 60 ভাজিত কতগুলো নারকেল আছে আমাদের এখানে? 5টি নারকেল, তাহলে 60 ভাজিত 5 করে দেবো। তাহলে 60 ভাজিত 5 মানে কি, তাহলে আমরা 60 কে 5 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 60 কে 5 দিয়ে ভাগ করে দিই, তাহলে কত হচ্ছে এখানে? 5 একে 5, আর এখানে হচ্ছে 1 0 2 10, তাহলে কত হচ্ছে? 0। তাহলে কত হচ্ছে আমাদের এখানে? ভাগফল 12 হচ্ছে। তার মানে কি হচ্ছে? একটি নারকেলের দাম 12 টাকা। 12 টাকা। তাহলে কি হচ্ছে দেখো, একটি নারকেলের দাম কত হচ্ছে আমাদের? 12 টাকা। আচ্ছা দেখো, নারকেলের সংখ্যা কমলে দামও কি হবে? দামও কি হচ্ছে, যত আমাদের দেখো নারকেল যদি বাড়ে আমার দিকে দামও বেড়ে যাবে, নারকেল কমে গেলে দামও কমে যাবে। কেন? আমি যদি ধরো, এখন আমি একটা লজেন্সের উদাহরণ দিই। আমি যদি 1 টাকায় যদি একটা লজেন্স হয়, 1 টাকায় যদি একটা লজেন্স হয়, তাহলে 2 টাকায় কতগুলো লজেন্স হবে? 2টা। তাহলে আমাদের দেখো এখানে লজেন্সও বাড়লে দামও বাড়তেছে। আবার যদি আমি বলি না, আমি 10টা লজেন্স নেবো, তাহলে 10 টাকা লাগবে। 1 টাকা করে যদি লজেন্স হয়, তাহলে লজেন্সের সংখ্যা বাড়লে দামও বাড়তেছে। এবার যদি বলি না, আমি 3টা লজেন্স নেবো, তাহলে কি হচ্ছে? 10 থেকে আমি এখন 3টা লজেন্সের দাম কত হবে? 3 হয়ে যাবে। তাহলে 3টা লজেন্সের দাম 3 টাকা। তার মানে দেখো লজেন্সের সংখ্যা কমলে দামও কমে যাচ্ছে, লজেন্সের সংখ্যা বাড়লে দামও বেড়ে যাচ্ছে। তাহলে কি হবে? তাহলে এখানে নারকেলের সংখ্যা কমলে দামও কমে যাবে, দামও কমবে, কমবে। তাই একটি নারকেলের দাম হবে কত টাকা? তাই নারকেলের দাম হবে আমাদের 12 টাকা। শুধু সেই রকম ভাবে আমাদের দিকে দ্বিতীয় অঙ্কটা কি বলছে দেখো। আমাদের এখানে দ্বিতীয় অঙ্ক বলছে কতগুলো? 4টা জিপ গাড়ি দিয়ে দিয়েছে। এবার বলছে এখানে চাকার সংখ্যা বলছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে আমাদের এখানে কতগুলো গাড়ির চাকা আছে? এখানে একটা দুটো তিনটে চারটে গাড়ির মোট কত? 4 4 16টা চাকা আছে। 4টি গাড়িতে মোট চাকার সংখ্যা হচ্ছে আমাদের 16টা। তাহলে একটি গাড়িতে কতগুলো চাকা থাকবে? তাহলে একটি গাড়িতে হয়ে যাবে আমাদের 16 ভাজিত 4, 16 ভাগ 4। তাহলে দেখো, যেখানে গাড়ির সংখ্যা কমলে চাকার সংখ্যাও কি হয়ে যাবে? একই হয়ে যাবে। গাড়ি বাড়লে চাকাও বেড়ে যাবে, গাড়ি কমলে চাকা কমে যাবে, চাকার সংখ্যা কমবে, কমবে একই রকম ভাবে। তাহলে এখানে দেখো 16 ভাজিত 4 মানে কি? 16 কে আমরা 4 দিয়ে ভাগ করবো। তাহলে 16 কে আমরা যখন 4 দিয়ে ভাগ করবো, তার মানে কি হবে আমাদের? 4 4 এ 16। তাহলে ভাগফল কত হচ্ছে আমাদের? 4। তাহলে উত্তর কত হয়ে যাবে আমাদের? এখানে 4 হয়ে যাবে। তাই একটি গাড়ির দাম কত? একটি গাড়ির চাকা হয়ে যাবে 4টি, এখানেও 4 হয়ে যাবে। তাহলে কি করে হচ্ছে আশা করছি তোমরা বুঝতে পারতেছো। তোমাদের ভিডিওগুলি ভালো লাগলে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভিডিওটি। চলো তাহলে পরের দেখার অঙ্কটা আমাদের কি বলছে। এখানে দেখো কাঁচের জারে মাছ আছে। কাঁচের জারে এবার দুটো কাঁচের জার আছে। এখানে মোট মাছ কতগুলো আছে দেখো? 1 2 3 3 3 6, এদিকে হচ্ছে 6, তার মানে 6 6, এখানে 6টা আছে, এখানে 6টা আছে। তাহলে 6 6 কত হচ্ছে? 6 6 মোট 12টি মাছ আছে। তাহলে এখানে এবার সমান ভাগে ভাগ করতে হবে। তাহলে একটি জারে কতগুলো হবে? একটি জারে হয়ে যাবে আমাদের, যে আমাদের এখানে তাহলে সেম একই রকম ভাবে এখানটায় লিখবো আমরা, যে একটি জারে মাছ আছে, একটি জারে মাছ
আছে ড্যাশটি। আচ্ছা আচ্ছা, একটি জারে নয়, চারটা জারে লিখে দিই। চারটি জারে মাছ আছে ড্যাশটি, চারটি জারে মাছ আছে ড্যাশটি। এই চারটি নয়, দুটি জার আছে, দেখে চার কেন বলবো, দুটি জার আছে, তাহলে দুটি জার বলে লিখবো। দুটি জারে মাছ আছে, দুটি জারে মাছ আছে 12টি, তাহলে একটি জারে আছে, একটি জারে বলে লিখবে, জারে মাছ আছে, তাহলে কি লিখবে, তাহলে 12 ভাজিত 2টি, তাহলে এটা সমান কত হচ্ছে, 12কে 2 দিয়ে ভাগ করলে 6টি, 6টি, তাহলে এটা উত্তর হয়ে যাবে। আচ্ছা, আর এখানে হয়ে যাবে কত, 6। আচ্ছা, কাঁচের জারের সংখ্যা কমলে মাছের সংখ্যা কি হবে, কমে যাবে, কেন, কমলে কমবে, বাড়লে বাড়বে। কাঁচের জার যদি বেড়ে যায় তাহলে বেড়ে যাবে মাছের সংখ্যা, কাঁচের জার কমে গেলে কমে যাবে, তাই একটি কাঁচের জারে মাছ রাখবো কতগুলি, 6টি। তাহলে এটাই হয়ে গেল আমাদের তাহলে উত্তর। আশা করছি তোমরা বুঝতে পারতেছ। আচ্ছা চলো তাহলে এরপরে থেকে আমরা চলে যাই। এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে বলছে পাড়ার, বলছে ভারতী টেলার্স একই মাপে 5টি স্কুলের ড্রেসের জন্য 15 মিটার কাপড় নেয়, মানে 5টা ড্রেস, স্কুল ড্রেস তৈরি করবে, তার জন্য 15 মিটার কাপড় নিচ্ছে। ওই মাপে আমার একটি স্কুল ড্রেস তৈরি করার কত মিটার কাপড় লাগবে সেটা আমাদেরকে হিসাব করতে হবে। এবার দেখো 5টি বলছে, একদিকে লিখছে আমরা সম্পর্ক খুঁজতে বলছে, এখানে সম্পর্ক খুঁজে বলছে, একদিকে কি হচ্ছে, একদিকে বলছে স্কুল ড্রেসের সংখ্যা, স্কুল ড্রেসের সংখ্যা, আর অপর দিকে বলছে যে আমাদের কাপড়ের পরিমাপ, যেটা হচ্ছে মিটারে। এবার দেখো আমরা এখানে কি পেয়েছি, দেখো আমরা এখানে পেয়েছি যে আমাদের বলেই দিচ্ছে যে 5টি কাপড় তৈরি, মানে স্কুল ড্রেস তৈরি করতে মোট কাপড় লাগছে 15 মিটার। তাহলে আমার একটা কাপড় তৈরি করতে, মানে একটা স্কুল ড্রেস তৈরি করে কত মিটার কাপড় লাগবে সেটা আমরা জানিনি। তার জন্য আমরা এখানে কি করলাম, দেখো এখানে বলে দিয়েছে আমাদেরকে যে যে স্কুলের ড্রেসের সংখ্যা বাড়লে কাপড়ের পরিমাণ কি হয়ে যাবে, স্কুল ড্রেসের সংখ্যা যদি আমাদের বেড়ে যায় তাহলে আমাদের 5টা ড্রেসের জায়গায় যদি আমরা 10টা ড্রেস তৈরি করবো তাহলে তো আমাদের নিশ্চয়ই কাপড় বেশি বেশি লাগবে একই মাপে তৈরি করতে গেলে। তাহলে এখানে কি হচ্ছে, পরিমাণ হচ্ছে বাড়বে, বাড়বে। আচ্ছা পেলাম কি, 5টি স্কুল ড্রেসের জন্য 15 মিটার কাপড় লাগবে, তাহলে একটি স্কুল ড্রেসের জন্য কত মিটার কাপড় লাগবে, তাহলে 15 ভাগ 5, তাহলে 15কে 5 দিয়ে ভাগ করি আমরা, 15কে 5 দিয়ে যখন ভাগ করবো তাহলে হচ্ছে 5 3 15, তাহলে কত, ভাগফল কত, 3, তাহলে আমাদের এখানে উত্তর হয়ে যাবে আমাদের 3 মিটার কাপড় লাগবে। তাহলে কি হচ্ছে, তাই আমাকে 3 মিটার কাপড় ভারতী টেলার্সে দিতে হবে। তাহলে এখানেও তাহলে কি হয়ে যাবে, আমাদের ড্যাশের জায়গায় এখানে হয়ে যাবে আমাদের 3 হয়ে যাবে উত্তর, আমরা এখানে 3 পেয়ে যাবো উত্তর। তাহলে আশা করছি তোমরা সব বুঝতে পারছিস অঙ্কটা। এবার দেখো 2 এর দাগের অঙ্কটাই কি বলছে, আমি বাজার থেকে 4 জোড়া কলা কিনে আনলাম, আমাকে কত টাকা দিতে হয়েছে, আমাকে এখানে 4 জোড়া কলা কিনতে আমাকে দিতে হয়েছে এখানে 10 টাকা, এখানে হচ্ছে 5 টাকা 5 টাকা, এখানে 2 টাকা 2 টাকা, তার মানে কি 5 5 কত হয় 10 টাকা, আর এখানে 2 2 হয় আমাদের 4 টাকা, আর এখানে আমাদের একটা 10 টাকা আছে, তাহলে এই 10 এ 10 এ 20 টাকা হয়ে গেল, দুটা 10 যোগ করছি আমরা, দুটা 10 যোগ করতে 20 হয়ে গেছে, আর এখানে হচ্ছে আমাদের 4 টাকা এখানে পড়ে আছে, তাহলে কি হচ্ছে 20 সঙ্গে আমরা আবার যদি 4 যোগ করি তার মানে কত হচ্ছে, আমাদের 24 টাকা দিতে হচ্ছে, যে আমাদের 4 জোড়া কলা কিনতে 24 টাকা দিতে হচ্ছে। তাহলে সেখান থেকে কি বলছে, একটি কলার দাম হিসাব করি। এবার দেখো 4 জোড়া বলছে, 4 জোড়া, 4 জোড়া। এবার দেখো আমরা কি জানি, আমরা জানি যে 1 জোড়া সমান কি, 1 জোড়া, 1 জোড়া এটা সমান আমরা কি জানি, 1 জোড়া সমান আমরা জানি 2টি, তাহলে এখানে 4 জোড়া সমান কত হয়ে যাবে, 4 জোড়া সমান কলা সমান হয়ে যাবে, তাহলে 2 গুণিত 4, 4 গুণিত 2 করলে এখানে ভালো ছিল, 4 গুণিত 2 করি, 4 জোড়া কলা, এখানে কত হয়ে যাবে, 4 গুণিত 2 করে দিই, তাহলে কত হয়ে গেল, 8টি কলা। তাহলে এখানে আমরা একদিকে লিখছি আমাদের কলার সংখ্যা আর একদিকে লিখছি দাম। এবার দেখো
8টি কলা, দেখো 1 2 3 4 5 6 7 আর 8টি কলার দাম কত হয়েছে আমরা পেয়েছি যে 24 টাকা। তাহলে এবার একটি কলার দাম কত হবে আমাদেরকে সেটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে কলার সংখ্যা কি হয়ে গেছে, কমে গেছে। তাহলে কলার সংখ্যা কমলে দাম কমবে না বাড়বে? কলার দাম মানে কলা যত আমরা বেশি নেবো আমাদেরকে দামে মানে আমাদেরকে টাকাও বেশি দিতে হবে, আর যত আমরা কলা কম নেবো তাহলে আমাদের কম টাকা দিতে হবে। তাহলে কলার সংখ্যা কমলে দামও কমবে, এখানে লিখবো কি কমবে। তাই একটি কলার দাম কত হবে, যে 24 ভাজিত, এখানে কতগুলো কলা আছে 8টি কলা, তাহলে ওই জন্য আমরা 8 করে দেবো। এখানে তো কলার সংখ্যা দিয়ে দিচ্ছে আমাদেরকে, ছবিতে মানে সংখ্যা নয় ছবি দিয়ে দিচ্ছে আমাদের, এখান থেকে সংখ্যাটা লিখতে হবে। তাহলে এখানে একটা কলা মানে 1, এখানে 1, তাহলে তাই একটি কলার দাম কত হয়ে যাবে আমাদের, যে আমাদের 24 ভাজিত 8, তাহলে কি হচ্ছে 3 আসতে 24, মানে 0, ভাগফল কত পেলাম 3, তাহলে 3ই হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে কি হচ্ছে দেখো অঙ্কটা, আমরা কি জানতাম যে 1 জোড়া সমান 2টা, ওই জন্য আমাদের 4 জোড়া যেহেতু কলা কিনছি তাহলে 4 দুগুণে 8টি কলা হয়ে গেছে, তাই সেই 8 হিসাবে আমরা বের করে ফেলেছি। এবার 8টি কলার দাম যদি 24 টাকা হয় তাহলে একটি কলার দাম কত হবে, 8 কে 24 দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে, এই 24 কে 8 দিয়ে ভাগ করে দিলে আমরা উত্তর পেয়ে যাব। চলো তাহলে, আশা করছি তোমরা সব বুঝতে পারছো অঙ্কগুলি। চলো তাহলে পরের দেখার অঙ্কটা চলে যাই। এখানে কি বলছে দেখো, এখানে কি বলছে 3 দেখার অঙ্কটা, বলছে পুতুল মাসি এক সপ্তাহে মোট বলছে 210টি কাগজের ঠোঙা তৈরি করেন। বলছে তিনি প্রতিদিন সমান সংখ্যক ঠোঙা তৈরি করলে একদিনে কতগুলি ঠোঙা তৈরি করতে পারবে হিসাব করি। এবার দেখো আমাদের কি বলে দিয়েছে, বলছে কি পুতুল মাসি 7 দিনে 210টা ঠোঙা তৈরি করে। এই 7 দিনে ভুল বললাম, এক সপ্তাহে, এক সপ্তাহ, এক সপ্তাহ, এক সপ্তাহে সে কতগুলো ঠোঙা তৈরি করে, সে 210টি ঠোঙা তৈরি করে। এবার আমরা কি জানি দেখো, এই এক সপ্তাহ সমান আমরা কি জানি, এক সপ্তাহ সমান আমরা জানি 7 দিন। আচ্ছা 7 দিনই কেন নির্ণয় করলাম, মানে আমরা দিনে কেন আনলাম, আমাদেরকে এখানে নির্ণয় করতে হবে, বলছে কি যে একদিনে সে কতগুলো ঠোঙা তৈরি করে, ওই জন্য আমরা দিনে নিয়ে চলে এসেছি। এবার দেখো এক সপ্তাহ সমান আমরা কি পেয়ে গেছি, 7 দিন পেয়ে গেছি। এবার সে এক সপ্তাহে 7 দিনে সে কতগুলো ঠোঙা তৈরি করে বলেই দিয়েছে আমাদেরকে, যে 210টি ঠোঙা তৈরি করে, 210। তাহলে সে একদিনে কতগুলি ঠোঙা তৈরি করবে, একদিনে, তাহলে একদিনে কতগুলি ঠোঙা তৈরি করবে। তাহলে দেখো এখানে দিনের পরিমাণ কমে গেছে, এই যে দেখো দিনের পরিমাণ এখানে আমাদেরকে একদিনে নির্ণয় করতে হবে, তাহলে দিনের পরিমাণ কমলে যে ঠোঙার পরিমাণ, ঠোঙা কম পরিমাণে তৈরি করবে, দিনের পরিমাণ বেড়ে গেলে সে বেশি করে ঠোঙা তৈরি করতে পারবে। কেন, সে দিনে সমসংখ্যক ঠোঙাই তৈরি করবে, মানে আজকে যদি 10টা তৈরি করে কালকেও 10টাই তৈরি করবে, 12টা তৈরি করবে না, সে সমান সংখ্যক তৈরি করবে বলছে। ওই হিসাবে আমাদের দিনের পরিমাণ কমে গেলে ঠোঙার পরিমাণও কমে যাবে, মানে তৈরির পরিমাণও কমে যাবে। তাহলে কি হচ্ছে, পুতুল মাসি 7 দিনে তৈরি করে 10টি ঠোঙা, 210টি ঠোঙা, তাহলে একদিনে করে কত, যে 210 ভাজিত 7, তাহলে 10টি ঠোঙা হবে। তাহলে আমরা এখানে ভাগ করে নিই, যে 210 কে আমরা 7 দিয়ে ভাগ করব, তাহলে 7 3 21, এবার এখানে 0, এটা 0 দিয়ে ভাগ করে দিতে হবে, 0, তাহলে কি হচ্ছে আমাদের 30টি ঠোঙা তৈরি করে। আশা করছি তোমরা সবাই ভাগ জানো। তাহলে এখানে 30টি ঠোঙা তৈরি করে, তাহলে একদিনে পুতুল মাছি কতগুলি ঠোঙা তৈরি করে, 30টি ঠোঙা তৈরি করে। তাহলে আমরা এখানে কি লিখে দেবো, আমরা এখানে লিখে দেবো যে 30টি ঠোঙা তৈরি করে পুতুল মাছি। আচ্ছা এরপরে দেখার অঙ্কটা আমাদের কি বলছে, যে 4, কি বলছে 4 দেখার অঙ্কটায়, যে বলছে আমার 4টি একই দামের খাতার দাম কি বলছে ড্যাশ টাকা। এবার আমাদের এখানে কি বলছে, যে নিজে তৈরি করে সম্পর্ক ও দাম খুঁজি, মানে আমাদের এখানে যা হোক একটা লিখে নেই, যে আমার হচ্ছে 4টি একই দামের খাতার দাম কত হচ্ছে, আমি ধরে নিলাম যে আমাদের হচ্ছে 44 টাকা। তাহলে বলছি একটি খাতার দাম ড্যাশ টাকা। এবার তাহলে বলছে নিজে তৈরি করে সম্পর্ক ও দাম খুঁজি। এবার আমাদেরকে তাহলে এখান থেকে নিজেকে এবার তৈরি করতে হবে, তাহলে কিভাবে করব, তাহলে দেখো
সম্পর্ক আমরা একদিকে লিখবো খাতার সংখ্যা, একদিকে লিখে দেবো দাম। যেমন এই অঙ্কটায় একদিকে লিখবো আমরা যে খাতার সংখ্যা আর একদিকে লিখবো যে দাম। যেদিকে আমরা খাতার সংখ্যা সেদিকে আমরা লিখবো, আচ্ছা দামটা হচ্ছে আমাদের টাকাতে হবে আর খাতার সংখ্যাটা হবে টি, মানে ড্যাশ টি। তাহলে দামের জায়গায় আমরা এই খাতার সংখ্যার জায়গায় আমরা কি লিখবো, 4টি খাতার দাম আমাদের কত বলে দিয়েছে, আমরা নিজেরা করছি 44 টাকা। তাহলে একটি খাতার দাম কত হবে, একটি খাতার দাম আমরা জানিনি। তাহলে দেখো এখানে কি লিখবো, যে খাতার সংখ্যা কমলে দামও কমবে, তাই তো, যে খাতার সংখ্যা কমলে দামও কমে যাবে। লিখি যে খাতার সংখ্যা কমলে দামও কমবে, এরকম করে লিখলাম। এবার হচ্ছে 4টি খাতার দাম, যে 4টি খাতার দাম কত ধরছি আমরা, যে 44 টাকা। তাহলে একটি খাতার দাম, একটি খাতার দাম এরকম করে লিখবে। একটি খাতার দাম কত হয়ে যাবে আমাদের, যে তখন হয়ে যাবে আমাদের যে 44 ভাজিত 4 টাকা। তাহলে 44 কে 4 দিয়ে ভাগ করে দেবো আমরা এখানে, যে 44 কে 4 দিয়ে যখনই ভাগ করবো তাহলে 1 4 এ 4 আবার 1 4 এ 4, তাহলে কি হচ্ছে 11 টাকা। তাহলে এটাই হয়ে গেল তাহলে আমাদের উত্তর। তাহলে 11 টাকা। তাহলে একটি খাতার দাম কত হবে, 11 টাকা হবে। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো। একই রকম ভাবে আমার দিকে এই 5-এর দাগের অঙ্কটি করতে হবে। তাহলে চলো 5-এর দাগের অঙ্কটা আমরা একটু করার চেষ্টা করি। তার আগে তাহলে আমরা এগুলো সব মুছে দিচ্ছি। আচ্ছা তোমরা যদি এরকম ভাবে অঙ্কগুলো সব করতে যাও, তাহলে দেখো তোমরা একটু ভিডিওটাকে পজ করে দেখবে, তাহলে খাতায় লিখবে আর অঙ্কগুলো সব করে নেবে। এগুলো সব আমরা মুছি। এবার আমাদের কি বলছে দেখো, 5-এর দাগের অঙ্কটি বলছে আমি 3 দিনে ড্যাশ গ্লাস জল খাই। তোমার যা মন পছন্দ, যেন 3 দিয়ে ভাগ যায় সেরকম একটা সংখ্যা ধরবে। আমি ধরলাম যে আমি 3 দিনে 72 গ্লাস, আচ্ছা 72 গ্লাস অনেক বেশি হয়ে যাচ্ছে, অত গ্লাস নয়। আমি 3 দিনে হচ্ছে যে 21 গ্লাস জল খাই। তাহলে প্রতিদিনে সমান সংখ্যক জল খেলে, মানে আজকেও যত সংখ্যক জল খাবো, মানে আজকে যত গ্লাস জল খাবো কালকেও তত, পরশু দিনেও তত, সব দিন যদি সমান সংখ্যকই জল খাই, তাহলে একদিনে কত গ্লাস জল খাই হিসাব করি। তাহলে একদিকে কি লিখবো, দিন সংখ্যা, আর একদিকে লিখবো কি আমরা, যে গ্লাসের সংখ্যা। তাহলে আমরা কি বলছে 3 দিনে কত জল খাই, আমি এখানে লিখছি যে 21 গ্লাস জল খাই। তাহলে একদিনে জল খাই কত জানিনি, তার জন্য কি হচ্ছে দেখো, আমাদের এখানে কি দিন সংখ্যা কমে গেলে আমাদের গ্লাসের যে জল খাওয়ার পরিমাণও সেটাও আমাদের কমে যাবে। যে দিন সংখ্যা কমলে জল খাওয়ার গ্লাসের পরিমাণও কমে যাবে, যে গ্লাসের সংখ্যা কমবে। তাহলে কি হচ্ছে, তাহলে আমরা হচ্ছে 3 দিনে জল খাই, 3 দিনে জল খাই কত গ্লাস, 3 দিনে জল খাই যে আমাদের 21 গ্লাস। তাহলে একদিনে জল খাই, আচ্ছা আমি এটা কমা দিয়ে দিচ্ছি, তোমরা এখানে লিখবে একদিনে জল খাই, এরকম দিনে জল খাই বলেই লিখবে। তাহলে কত হয়ে যাবে আমাদের 21 ভাজিত 3 গ্লাস। তাহলে এখানে কি হয়ে যাবে আমাদের, তখন 21 কে 3 দিয়ে ভাগ করলে 7 3 21 ভাগ করবে, দেখবেন 7 গ্লাস হবে, 7 গ্লাস।
তাহলে এখানে কি হয়ে যাবে আমাদের একদিনে কত গ্লাস জল খায়, যে 7 গ্লাস। তাহলে কিভাবে হচ্ছে আশা করছি তোমরা সব বুঝতে পারতেছো অঙ্কগুলি। তোমাদের যদি এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যদি তোমরা অনলাইনে পড়তে চাও আমাদের সঙ্গে তাহলে তোমরা অবশ্যই জয়েন বাটনে ক্লিক করে সাবস্ক্রিপশনটা নিয়ে নেবে। চলো তাহলে এর পরের দাগের অঙ্কগুলো আমরা করার চেষ্টা করি। এখানে কি বলছে, এখানে আমাদেরকে বলছে গল্প তৈরি করতে বলছে। গল্প তৈরি করব, গল্প তৈরি করে সেগুলোকে আমাদেরকে হিসাব করতে হবে। গল্প লিখি ও কষে দেখি। এখানে প্রথম থেকে অঙ্কটা কি বলছে, যে মালার সংখ্যা বলছে 8টি, ফুলের সংখ্যা বলছে 120টি। তাহলে 8টি মালা তৈরি করতে 120টি ফুলের দরকার হয়, তাহলে একটি মালা তৈরি করতে কতগুলি ফুলের দরকার হবে? মোদ্দা কথা হচ্ছে এইটি। তাহলে আমরা কি লিখবো, এখানে একটা যা হোক একটা সম্পর্ক নির্ণয় লিখবে, যে তোমার যা হোক একটা বন্ধুর নাম দিয়ে দিবে, যে মালা 8টি মালা তৈরি করতে ফুলের প্রয়োজন হয় 120টি। প্রতিটি মালায় সমান সংখ্যক ফুল থাকলে একটি মালা তৈরি করতে কতগুলি ফুলের দরকার, এরকম করে লিখে নিলে। এবারে তাহলে লিখে নিলে সম্পর্ক, আমাদের গল্পটা লেখা হয়ে গেল। এবার লেখার পরে এখানে কি করবে, কিন্তু ঠিক আগের অঙ্কগুলির মতোই করব, যে মালার সংখ্যা কমলে ফুলের সংখ্যাও কমবে। যে মালার সংখ্যা কমলে এখানে লিখবে যে মালার সংখ্যা কমলে, সংখ্যা কমলে ফুলের সংখ্যা কমবে, ফুলের সংখ্যা কমবে। তারপরে লিখবে এর নিচেটাই লিখবে, আমরা এখান থেকে এগোতে নিচেটাই লিখবে। এবার তাহলে এখানে কি লিখবে, যে 8টি মালাতে ফুল থাকে, এখানে লিখবে 8টি মালাতে ফুল থাকে 120টি। একটি মালাতে ফুল থাকে, তাহলে কি হয়ে যাবে 120 ভাজিত 8টি। তাহলে এবার 120কে 8 দিয়ে ভাগ করে দেবো আমরা, 120কে 8 দিয়ে ভাগ করবে। আমি কিন্তু যেগুলো বলছি তোমরা সেখানে লিখবে। এখানে কত হচ্ছে আমাদের 8 একে 8, 4 0 5, 5 8 40। তাহলে কত হচ্ছে, একটি মালাতে ফুল থাকে 15টি। তাহলে এটাই 15 হবে, 18 ভুল লিখছি, 15 হবে, 15টি ফুল। একটি মালাতে ফুল থাকে 15টি। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো কিভাবে অঙ্কগুলো হচ্ছে। চলো তাহলে, আচ্ছা আমি কিন্তু এখানে অনেক কিছু লিখিনি, যেগুলো মুখে বলে দিয়েছি সেগুলো তোমরা কিন্তু খাতায় লিখবে। এরপরে দেখার অঙ্কটা আমরা চলে যাই, যাওয়ার আগে একটু মুছে নিই। এবার কি বলছে, দ্বিতীয় দাগের অঙ্কটা বলছে, একদিকে বলছে খাতার সংখ্যা আর একদিকে বলছে পাতার সংখ্যা। এবার বলছে 5টি খাতায় মোট পাতা থাকে হচ্ছে আমাদের 300টি, তাহলে একটি খাতায় কতগুলি পাতা থাকবে? তাহলে আমরা লিখবো 5টি, সম্পর্কটা আমরা নির্ণয়, গল্পটা লিখি, যে 5টি খাতায় মোট পাতার সংখ্যা 300টি। প্রতিটি খাতায় যদি সমান সংখ্যক পাতা থাকে তাহলে একটি খাতায় মোট কতগুলি পাতা থাকবে। হয়ে গেল আমাদের গল্প লেখা। সেই একই রকম ভাবে আমরা কি লিখবো, যে খাতার সংখ্যা কমলে পাতার সংখ্যাও কমবে। আবার যদি আমাদের খাতার সংখ্যা বেড়ে যায় পাতার সংখ্যা বেড়ে যাবে। শুধু তোমরা লিখবে খাতার সংখ্যা কমলে পাতার সংখ্যাও কমবে। তাহলে আমাদের এখানে এটা কি লিখবে এবার, যে 5টি খাতায় মোট পাতার সংখ্যা 300টি, তাহলে একটি খাতায় মোট পাতা থাকে বা একটি খাতায় পাতা থাকবে, তাহলে কি লিখবে, যে 300 ভাজিত 5টি, এরকম করে লিখবে। আমি যেগুলো বললাম সব এগুলো এই ড্যাশের জায়গায় সেগুলো লিখবে। এবার তারপরে আমরা করে দেবো কি, যেখানে 300কে আমরা 5 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 5 6 30। আর একবার শূন্যকে ভাগ করতে হবে, শূন্যকে ভাগ করবো 0 দিয়ে। তাহলে কত হচ্ছে, একটি খাতায় পাতা থাকবে
এটা সমান হয়ে যাবে 60। তাহলে 60 হয়ে গেল আমাদের উত্তর। তাহলে এখানে কি করবো, আমাদের এখানে লিখে দেবো 60। তাহলে কি করে হলো, তো অবশ্যই তোমরা বুঝতে পারতেছো। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। চলো তাহলে এরপরে দেখার অঙ্কটা চলে যাই। তিনের দেখার অঙ্কটা আমাদের কি বলছে, একদিকে বলছে বেঞ্চের সংখ্যা আর একদিকে বলছে ছেলে মেয়ের সংখ্যা, যেটা বলছে জন। এবার বলছে প্রতি বেঞ্চে সমান সংখ্যক ছেলে মেয়ে বসবে বা বসেছে। এবার বলছে 7টি বেঞ্চে কতজন বসেছে, 42 জন। তাহলে একটি বেঞ্চে কতজন বসবে। তাহলে আমরা লিখবো যে আমাদের স্কুলে 7টি বেঞ্চে ছেলে মেয়ে মোট বসেছে 42 জন। প্রতি বেঞ্চে সমান সংখ্যক ছেলে মেয়ে বসেছে, তাহলে একটি বেঞ্চে কতজন বসবে। এই তো হয়ে গেল। এবার তাহলে আমরা কি করব, এখানে বেঞ্চের সংখ্যা যেহেতু কমে গেছে, যে লিখবো বেঞ্চের সংখ্যা কমে গেলে তাহলে ছেলে মেয়ের সংখ্যাও কমে যাবে। বসার সমান সংখ্যক বসতে, যদি আমাদের বেঞ্চই কম থাকে তাহলে ততজনই করেই বসতে পারে। মানে হচ্ছে ধরো যে এইটা ধরো একটা বেঞ্চ, এটাও বেঞ্চ, এটাও বেঞ্চ। এখানে যদি 6 জন বসে, বলছে এটাতেও 6 জন বসবে, এটাতেও 6 জন বসবে। এবার বলছে না আমরা 3টা বেঞ্চই দেবো নি, এখন একটা বেঞ্চই দেবো। তাহলে কি বাদ বাকি ছেলেগুলো সব ছেলে মেয়েরা বসতে পারবে না। কেন বলছে 6 জনের বেশি বসা যাবে না বলছে। তাহলে বেঞ্চের পরিমাণ কমে গেলে তাহলে ছেলে মেয়ের সংখ্যাও কমে যাচ্ছে। তার জন্য আমরা এখানে কি লিখবো, তাহলে এখানে আমরা লিখবো যে বেঞ্চের সংখ্যা কমলে ছেলে মেয়ের সংখ্যাও কমবে। এখানে লিখবো বেঞ্চের সংখ্যা কমলে ছেলে মেয়ের সংখ্যাও কমবে। এর নিচেটা লিখবো, আমি এবার উপরটা লিখতেছি, এখানটা লিখতেছি যে 7টি বেঞ্চে ছেলে মেয়ের 7টি বেঞ্চে বসে মোট যে আমাদের 42 জন ছেলে মেয়ে, বা 7টি বেঞ্চে ছেলে মেয়ে বসে 42 জন, 42 জন। তাহলে একটি বেঞ্চে বসে, তাহলে কত হবে 42 ভাজিত 7 জন। তাহলে এবার 42 কে 7 দিয়ে ভাগ করলে 6 জন, 6 জন। তাহলে কি হলো উত্তর আমাদের 6 জন। 42 কে 7 দিয়ে ভাগ করবে, 42 কে 7 দিয়ে ভাগ করলে 6 7 42। তাহলে কি হয়ে গেল, উত্তর হয়ে গেল 6 জন। তাহলে প্রতিটি বেঞ্চিতে কতজন করে বসতিছে, 6 জন করে। তাহলে বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো সমস্ত অঙ্কগুলি। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।